ইরান আর আফগানিস্তান পাশাপাশি দুটো দেশ আর দুটো দেশের ইতিহাসই কিন্তু বিদেশি শক্তির হস্তক্ষেপে ভরা। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমেরিকার এই যে ভূ রাজনৈতিক খেলা, তার শিকার হয়ে ইরানও কি শেষ পর্যন্ত আফগানিস্তানের পথেই হাঁটছে? তো এই প্রশ্নটা নিয়েই আজকের পুরো আলোচনা। আর এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে এই দুটো দেশের ইতিহাস, যেখানে অনেক মিল থাকা সত্ত্বেও শেষটা কিন্তু একদম অন্যরকম হয়েছে। চলুন সেই ইতিহাস থেকেই উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, এই তুলনাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে আফগানিস্তানের গল্পটা জানতে হবে। আফগানিস্তানের আধুনিক ইতিহাসকে বলা যেতে পারে সুপার পাওয়ারদের প্রক্সি যুদ্ধের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। ভাবুন একবার, প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে দেশটা স্থিতিশীল ছিল, রাজতন্ত্র চলছিল। তারপর ১৯৭৩ সালে একটা অভ্যুত্থান হল আর সবকিছু ওলটপালট হয়ে গেল। এরপর থেকে আফগানিস্তান যেন একটা সংঘাতের ঘূর্ণিপাকে আটকে গেল, আর বাইরের শক্তিগুলো ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। প্রেসিডেন্ট তারাকি কিন্তু স্বপ্ন দেখেছিলেন এক নতুন আধুনিক আফগানিস্তানের। তিনি চেয়েছিলেন উন্নত শিক্ষা, শিল্প, নারীদের স্বাধীনতা। কিন্তু মজার ব্যাপার হল, সোভিয়েত ইউনিয়নের সমর্থনে আনা এই আধুনিক সংস্কারগুলোই পরে একটা ভয়াবহ যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমেরিকা কিন্তু এখানে কোনো আদর্শের জন্য লড়ছিল না। তাদের একটাই লক্ষ্য ছিল ঠান্ডা যুদ্ধের প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়নকে এই অঞ্চলে একঘরে করে দেওয়া। আর ঠিক এ কারণেই তারা একটা আধুনিক সরকারের বিরুদ্ধে গিয়ে কট্টরপন্থী মুজাহিদিনদের সাপোর্ট দেয়। কি অদ্ভুত স্ববিরোধিতা, তাই না? আচ্ছা, আফগানিস্তানের এই প্যাটার্নটা তো দেখলাম। এবার চলুন একটু ইরানের দিকে তাকানো যাক, দেখাই যাক এই একই খেলার পুনরাবৃত্তি সেখানে কিভাবে হলো। ইরানের গল্পটা কিন্তু আরও পুরনো, আরও গভীর। ১৯৫৩ সালে যা হয়েছিল, মানে একটা গণতান্ত্রিক সরকারকে শুধুমাত্র দেশের তেল সম্পদ নিয়ন্ত্রণের জন্য আমেরিকা ক্ষমতা থেকে সরিয়ে দিল, এই ঘটনাটা ইরানিদের মনে একটা গভীর অবিশ্বাস আর ক্ষোভের জন্ম দেয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পথ তৈরি করে দিয়েছিল। মার্কিন ফরেন পলিসির এই ডাবল স্ট্যান্ডার্ডটা দেখলে বেশ অবাক হতে হয়। আফগানিস্তানে তারা আধুনিকতার বিরুদ্ধে গিয়ে মৌলবাদীদের টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, আর ঠিক তার উল্টোটা করছে ইরানে। সেখানে মৌলবাদীদের বিরুদ্ধে একজন একনায়ককে সমর্থন করছে। এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় লড়াইটা আসলে আদর্শের নয়, লড়াইটা নিয়ন্ত্রণের। ৪৪৪ দিন, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আমেরিকার জন্য ছিল একটা জাতীয় অপমানের প্রতীক। ইরানের কাছে এই অপমানটা তাদের অহংকারে এতটাই আঘাত করেছিল যে এর বদলা নেওয়ার ইচ্ছাটাই পরবর্তী কয়েক দশক ধরে আমেরিকার ইরান নীতিকে নিয়ন্ত্রণ করেছে। তো আফগানিস্তান আর ইরানের এই দুটো গল্প যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে কিন্তু আমেরিকার একটা পরিষ্কার গেম প্ল্যান বা প্লে বুক চোখে পড়ে, একটা নির্দিষ্ট কৌশল যা তারা বারবার ব্যবহার করে। এই প্লেবুকটা আসলে খুবই সিম্পল, মাত্র 4টা স্টেপ। এর মাধ্যমে ভূরাজনীতির জটিল খেলাকেও বেশ সহজে বোঝা যায়। আর এই একই ফর্মুলা তারা আফগানিস্তান আর ইরান দুটো দেশেই প্রয়োগ করেছে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দুটো দেশেই একই ছকে খেলা হয়েছে। হ্যাঁ, উদ্দেশ্য হয়তো একটু আলাদা ছিল, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে আটকানো আর ইরানে নিজেদের হারানো প্রভাব ফিরে পাওয়া, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা ছিল প্রায় একই। কিন্তু এখানে এসে গল্পটা একটা বড় মোড় নেয়। এত কিছু এক হওয়া সত্ত্বেও ইরান কেন আফগানিস্তানের মতো ভেঙে পড়ল না? কি এমন ঘটল সেখানে যা আফগানিস্তানে ঘটেনি? আমেরিকার সব হিসেব এখানেই উল্টে গেল। এটাকে বলে ব্যাকফায়ার এফেক্ট। মানে তারা যা করতে চেয়েছিল, ফল হলো ঠিক তার উল্টো। ভেবেছিল ইরান সরকারের পতন হবে, কিন্তু এর ফলে ইরানের জনগণ আরও বেশি একজোট হয়ে গেল। এই ব্যাকফায়ার এফেক্টটাই হচ্ছে পুরো গল্পের আসল টুইস্ট। আমেরিকার চাপ আর হুমকি ইরানের সমাজকে টুকরো টুকরো করার বদলে উল্টো তাদের একটা কমন শত্রুর বিরুদ্ধে এক করে দিয়েছে। মানুষ তাদের নিজেদের ভেতরের মতপার্থক্য ভুলে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এক হয়ে গেছে। তার মানে শেষ পর্যন্ত দেখা গেল যে ইরানিদের জাতীয়তাবাদ, তাদের ইতিহাস থেকে পাওয়া বিদেশি হস্তক্ষেপের তিক্ত অভিজ্ঞতা যে কোনো ভেতরের ঝামেলার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তারা বুঝে গিয়েছিল আমেরিকা আসলে তাদের সরকারের শত্রু নয়, বরং পুরো ইরানি জাতিরই শত্রু। পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আফগানিস্তান হোক বা ইরান, এই যে বড় বড় শক্তিগুলো তাদের ক্ষমতার খেলা খেলে, এর আসল দামটা কারা দেয়? সাধারণ মানুষ, তাই না? এই যে মানবিক ক্ষতি, এর দায় আসলে কার? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।